কেমন আছো ঠান্ডায়? ওহ বাবা, যা ঠান্ডাটা পড়েছে না। কেমন আছো? আর বলো না ভাই, এই অবস্থায় বেঁচে আছি এই অনেক। গরম গরম চা দরকার, বুঝলে? আরে সব হবে, কোনো চিন্তা নেই, কিন্তু গল্প দরকার আগে, বুঝেছো? এই ওয়েদার। রোমহর্ষক এই কাহিনী শুনেছিলাম সদানন্দবাবুর কাছে। আমাদের নাথের বাগানের মেসে প্রতি শনিবার সন্ধেবেলায় ভৌতিক গল্পের আসর বসত। ওই রকমই এক শনিবারের আসরে গল্পটা শুনেছিলাম। সদানন্দবাবু ওরফে সদানন্দ সরকার নাথের বাগানের মেসের নতুন বা পুরনো বোর্ডারদের কেউ নন, কাছেই থাকতেন ভদ্রলোক। গল্পের টানে মাঝে মধ্যে চলে আসতেন আসরে। প্রৌঢ় মানুষ, কথা বলতেন কম। আর শনিবারের সভার যা মূল আকর্ষণ, সেই গল্প শুরু হয়ে গেলে তো একেবারেই নীরব, হাঁ করে গিলতেন সব কিছু। তা সেই মানুষটিরও পেটে যে এমন দারুণ একটা গল্প লুকোনো আছে, সেটা সেদিন পাকেচক্রে হঠাৎই প্রকাশ হয়ে পড়েছিল। সেদিন সভার শুরুতে সবে সলতে পাকানোর কাজ চলছে, ওই খুচখাচ কথাবার্তা আর কি। সবাই তখনও এসে পৌঁছয়ও নি। গরম মুড়ির সঙ্গে বুড়ি পিসির সদ্য ভাজা তেলে ভাজা চলে আসবে অল্প সময়ের মধ্যেই। তারপর জিলিপি। চা এই সময় সাধারণত আসে না, কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহ, শীতটাও বেশ জাঁকিয়ে নামার কারণে শুরুতেই আজ চা চলে এসেছে। তা সেই চায়ের কাপে হঠাৎই আরামে চুমুক দিয়ে বিকাশ দেবনাথ জানালেন, দিন কয়েক আগে, বুঝলে, অফিস থেকে কয়েকজন মিলে ডায়মন্ড হারবারের দিকে এক কলিগের বাড়িতে ঘরোয়া পিকনিকে গিয়েছিলাম। তা ঘুরতে ঘুরতে নদীর দিকেও যাওয়া হলো, তবে কাছে যাওয়া সম্ভব হয়নি। পার বরাবর অনেকটা জায়গা নিয়ে বিশাল এক ডুবো চর। তখন ভাটার সময়, চরে জল কম হলেও থকথকে কাদা। বেশ খানিকটা দূরে আগাছার ভিতর দু এক জায়গায় ওই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ভাঙা ইটের ঢিবি। সেদিকে তাকিয়ে এক কলিগ বলল, ঢিবিগুলো নাকি বহু পুরনো দিনের ধ্বংসাবশেষ। কয়েকশো বছর আগে ওখানে বোধহয় কোনো বর্ধিষ্ণু জনপদ ছিল। আমাদেরও ওরকমই মনে হলো, কিন্তু আমাদের মধ্যে অন্য একজন বাইনাকুলারে চোখ লাগিয়ে ঢিবিগুলো দেখছিল। সে হঠাৎই বলল, ঢিবির ইটগুলো নাকি বেশি দিন আগের নয়, এই গত 50-60 দশকের টিএইচ কোম্পানির ইট। গড়িয়ার দিকে তখন বড় ইট ভাটা ছিল ওদের। ইটের উপর সেই কোম্পানির ছাপ দেওয়া আছে। সেই হিসেবে বলতে গেলে মাত্র কয়েক দশকই বটে, তবে ঢিবিগুলো কয়েকশো গজ দূরে ছিল। বাইনাকুলারে চোখ লাগিয়ে ভাঙাচোরা ইটের উপর কোম্পানির ছাপ বুঝে নেওয়া সহজ কথা নয়। আমরা তো ভালো করে পড়তেও পারিনি। স্থানীয় দু একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারাও কিছু বলতে পারল না। কাজেই তর্কেরও আর মীমাংসা হয়নি। তবে জায়গাটা, বুঝলে, যিনি বলেছিলেন তিনি কিন্তু ভুল দেখেননি। ইটগুলো টিএইচ কোম্পানিরই। বিকাশ দেবনাথ তার কথা শেষ করতে হঠাৎই বললেন সদানন্দবাবু, আপনি কি করে জানলেন? ওই ইট গাঁথার কাজ যখন চলছে, তখন তদারকির কাজে আমি ওখানে ছিলাম। আপনি ওখানে ছিলেন কতদিন আগে? সেই 50-এর দশকের গোড়ার দিকের কথা। দেশ তখন সবে স্বাধীন হয়েছে। কলকাতার মগনলাল ঝুনঝুনওয়ালা ওখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করবেন ঠিক করেছিলেন। তখন বয়স কম, সবে কলেজ থেকে বের হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছি। তা খবর পেলাম ওখানে কনস্ট্রাকশনের কাজ দেখাশোনার জন্য নাকি ওরা লোক চাইছে। শুনে চলে গিয়েছিলাম। চাকরিটা হয়েও গিয়েছিল। গাঁথুনির জন্য ট্রাককে ট্রাক টিএইচ কোম্পানির ইটই এসেছিল, মনে আছে আমার। তবে এখনো দেখা যায় কিনা জানি না, কিন্তু সেই সময় কনস্ট্রাকশনের প্রয়োজনে খোঁড়াখুঁড়ি করার সময় মাটির তলা থেকে হামেশাই পুরনো দিনের ভাঙা পাকা দেওয়াল টেওয়াল সব উঠে আসতো।
তার মানে ওখানে আগে বসতি ছিল, মানে সামান্য গ্রাম নয়, রীতিমতো বর্ধিষ্ণু জনপদ, তাই তো? একদম তাই, হয়তো তার থেকেও বড় কিছু। তারপর তো কাজই বন্ধ হয়ে গেল। আমিও কলকাতায় ফেরত চলে এলাম। কেন? নদীর ভাঙন শুরু হয়েছিল? না, নদীর ভাঙন ওদিকে শুরু হয়েছে তার অন্তত 1.5 দশক পরে। সিমেন্ট কারখানা যদি শেষ পর্যন্ত হতো, তাহলে কি আর জায়গাটার ওই অবস্থা হতো? নদীর ভাঙন বন্ধ করতে কোম্পানি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করত। কাজ বন্ধ করতে হয়েছিল অন্য কারণে। কি কারণে? এতক্ষণ কথা চলছিল বিকাশ দেবনাথ আর সদানন্দবাবুর মধ্যে। বাকিরা নীরব শ্রোতা। এবার একসঙ্গে অনেকে হৈ হৈ করে উঠল, কারণ তারা ততক্ষণে সবাই গল্পের গন্ধ পেয়েছে। সবার পুরনো মানুষ মোহিত রায় এতক্ষণ মুঠো করে মুখে মুড়ি তুলছিলেন। সময় নষ্ট না করে মুখ ভর্তি মুড়ি পেটে চালান করে তিনি বললেন, তা সেই গল্প এতদিন পেটে চেপে রেখে বসে আছেন সদানন্দদা, আজ বরং আপনার গল্পটাই শোনা যাক, বুঝলেন? বয়সে খুব প্রবীণ না হলেও মোহিতদা শনিবারের সভার প্রাণপুরুষ। গল্প শোনাবার জন্য প্রায়ই বাইরের থেকে কাউকে ধরে আনেন, লেগেও থাকেন সেই খোঁজে। মোহিতদার প্রস্তাব শুনে আমরাও হৈ হৈ করে উঠলাম। আগেই জানিয়েছি, সদানন্দবাবু শনিবারের সভার নিয়মিত মানুষ হলেও কোনোদিনই খুব বেশি কথা বলেন না, নীরব শ্রোতা। আজ মুখ খোলার কারণ বিকাশ দেবনাথের কথা হঠাৎ তার পুরনো স্মৃতিকে উস্কে দিয়েছে। পরিণাম যে এমন হবে কেউ ভাবেনি। ইতিমধ্যে চা এসে গেছে। অগত্যা ভদ্রলোক কাপ হাতে নিয়ে থম মেরে বসে রইলেন খানিকক্ষণ। তারপর খালি কাপ নামিয়ে রেখে বলতে শুরু করলেন, আগেই বলেছি, এ সেই 50-এর দশকের কথা। কলেজ থেকে বের হয়ে চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। সেই সময় কাগজে ছোট একটা বিজ্ঞাপন দেখে ধর্মতলায় এক কনস্ট্রাকশন কোম্পানির অফিসে গিয়ে হাজির হলাম। সেই 50-এর দশক, সদ্য দেশভাগ হয়েছে। কলকাতার অবস্থা তখন ভয়ানক বললেও কম বলা হয়। শিয়ালদহ স্টেশন, বাইরের ফুটপাথ, সব ভিটেমাটি ছেড়ে আসা উদ্বাস্তু মানুষের ঘটি বাটি নিয়ে আশ্রয়স্থল। তখন মাথা গোঁজার মতো একটু আশ্রয়ের জন্য ঢাকুরিয়া, যাদবপুর এইসব স্টেশনের আশেপাশে একের পর এক জবরদখল উদ্বাস্তু কলোনি গড়ে উঠতে শুরু করেছে। যারা চটজলদি ক্ষমতার লোভের জন্য সাহেবদের সঙ্গে দেশভাগের ব্যবস্থা করে ফেললেন, ভিটেমাটি হারা এই সমস্ত মানুষজনের কথা ভাবার সময় তাদের ছিল না। তারা তখন মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত। অন্য কিছু দল সুযোগ বুঝে বিভ্রান্ত ছিন্নমূল এই মানুষগুলোকে নিয়ে ধান্দায় নেমে পড়েছে। 1 পয়সা ট্রাম ভাড়া বাড়ার প্রতিবাদে কলকাতায় তখন জঙ্গি আন্দোলন চলছে। পথে একের পর এক ট্রাম পুড়ছে। ভাঙো, জ্বালিয়ে দাও। সব মিলিয়ে কলকাতার অবস্থা তখন একেবারেই ভালো নয়। সামান্য একটা চাকরির খোঁজে মানুষ হন্যে হয়ে অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছে। অস্থায়ী পোস্ট হলেও নামি কনস্ট্রাকশন কোম্পানি, শিকে ছিঁড়বে ভাবিনি, কিন্তু চাকরিটা হয়ে গেল। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর আর দেরি করিনি। পরদিনই বেডিংপত্র গুছিয়ে সোজা সাইটে। তখন কলকাতা থেকে ওদিকে যাওয়ার রাস্তা ছিল না। শেষ পর্যায়ের ঘন্টা 2 পথ যেতে হয়েছিল নৌকোয় করে। ব্যবস্থা সব কোম্পানি করে দিয়েছিল, বিশেষ কোনো সমস্যা হয়নি। মোহনার কাছে সুবিস্তৃত হুগলি নদী, আর নদীর পাশেই বিশাল সাইট। পাকা ইটের বাস করার মতো গোটা কয়েক কোয়ার্টার্সও রয়েছে।
কাজেই থাকার কোনো সমস্যা ছিল না। রান্না আর ঘরের কাজের জন্য বৃদ্ধ এক কুলি আছে, তার নাম রাম ভরসা। আর কাজও এমন আহামরি কিছু নয়। 20-30 জন কুলি মিস্ত্রি দিনভর কাজ করে চলেছে, তাদের তদারক, সুবিধে অসুবিধের দিকে নজর রাখা, আর সপ্তাহ অন্তর টাকা এলে টিপছাপ নিয়ে পেমেন্ট করা। এছাড়া 2-1 দিন অন্তর বার্জ বা গাধা বোট ভর্তি মাল আসছে, সেগুলো সব বুঝে টুঝে নেওয়া, হিসেব রাখা, এই আর কি। তা গোড়ায় ভেবেছিলাম শেড তৈরির কাজ অল্প দিনেই শেষ হয়ে যাবে, কিন্তু দিন কয়েকের মধ্যেই বুঝলাম ব্যাপারটা মোটেই সহজ নয়। সাইটের বিশাল প্রান্তরে অসংখ্য উঁচু নিচু ঢিপি, আর শুধু সেই ঢিপি নয়, আগাছায় ভরা সমতল জমিতেও গাঁইতির কোপ বসালে নিচ থেকে বের হয়ে আসছে পাঁজা পাঁজা ইট। পুরনো দিনের কোনো এক বর্ধিষ্ণু জনবসতির অবশেষ। আমি ইতিহাসের ছাত্র নই, তবু সারাদিন কুলি মজুরদের সঙ্গে সেই ভাঙা ইটের স্তূপগুলোর মাঝে ঘুরে বেড়াতে বেশ রোমাঞ্চ বোধ করতাম। বয়সও অল্প, দিনটা ভালোই কেটে যেত, কিন্তু মুশকিল হতো রাতে। কুলি মজুরদের বেশিরভাগই বিহারি, কিছু স্থানীয় মানুষ রয়েছে। রাতে তাদের কেউই সাইটে থাকতো না। দিনভর কাজ করার পর সন্ধ্যের আগেই তারা চলে যেত কাছের এক গ্রামের দিকে। সেই গ্রামও খুব কাছে নয়, 1 মাইল পথ। সারাদিন খাটুনির পর স্রেফ রাত কাটাবার জন্য হেঁটে অতটা পথ পারি এবং পরের দিন সকালে ফের অতটা পথ হেঁটে এসে কাজে লাগা সহজ কথা নয়। অথচ বিহারি মজুরদের কেউই স্থানীয় নয়। একদিন তাদের সর্দার বীরজু প্রসাদকে ডেকে প্রসঙ্গটা তুলেওছিলাম, কিন্তু উত্তরে লোকটা প্রবল বেগে মাথা নেড়ে জানিয়ে দিয়েছিল তাদের এভাবেই সুবিধে, যাতায়াত করতে কোনো অসুবিধে নেই। অগত্যা সে প্রসঙ্গের সেখানেই ইতি। কুলি মজুর ছাড়াও মাঝে মধ্যে জরিপের কাজে জনা কয়েক ইঞ্জিনিয়ার বাবু আসতেন। তাঁরা অবশ্য এসে উঠতেন ডায়মন্ড হারবারের হোটেলে, খানিক বেলায় লঞ্চ নিয়ে চলে আসতেন সাইটে। আবার সন্ধ্যের আগে যন্ত্রপাতি গুছিয়ে লঞ্চেই পাড়ি জমাতেন ডায়মন্ড হারবারে হোটেলের দিকে। অগত্যা সন্ধে নামলে সেই জনমানবহীন প্রান্তরের মাঝে ঘুটঘুটে অন্ধকারের ভেতর শুধুই নদীর কুলকুল শব্দ, নিরবিচ্ছিন্ন ঝিঝির আওয়াজ, আর মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসা শেয়ালের কোরাস ছাড়া প্রায় নিস্তব্ধ জগৎ। জনমানবহীন অন্ধকার প্রান্তরের মাঝে তখন সঙ্গী বলতে ওই 5 মাস খাটার মানুষ বৃদ্ধ রাম ভরসা। লোকটার বয়সই শুধু বেশি নয়, সে বেটা রাতে ভালো দেখতেও পায় না, কানেও খাটো। নাম রাম ভরসা হলেও এমন মানুষ এখানে রাতের সঙ্গী হিসেবে যে একেবারেই ভরসার যোগ্য নয় তার বলার অপেক্ষা রাখে না। তবু কোনো রকমে কেটে যাচ্ছিল। প্রথম হোঁচট কাজে আসার দিন 20 পরে। ডায়মন্ড হারবারে কিছু জিনিসপত্র আনার জন্য গিয়েছি। বাজারে হার্ডওয়্যারের দোকানের মালিক মহাদেব লস্করের কাছে পরিচয় দিতে সে খানিকক্ষণ হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, দিন 20 হয়ে গেল, রয়েছেন ওখানে? ভদ্রলোকের সেই মুখের দিকে তাকিয়ে যথেষ্ট হকচকিয়ে গেলেও সামলে নিয়েছিলাম আমি। বললাম, হ্যাঁ তা তো রয়েইছি, এ কাজে তো আর বাইরে থাকার সুযোগ নেই। বেশি রাতের দিকে কিছু দেখেননি? ঘুম আমার এমনিই বরাবর বেশি, এক ঘুমেই রাত কাবার হয়।
বাইরে বের হওয়ার দরকার বিশেষ হয় না। এখানে আসার পরও তার ব্যতিক্রম হয়নি। তাহলে আর বের হবেন না। কেন বলুন তো? আপনার আগে দুজন কেয়ারটেকার ওখান থেকে কাজ ছেড়ে পালিয়েছে। একটু সাবধানে থাকবেন। নেহাত দরকার না পড়লে রাতে বের হবেন না। আপনি বাইরের মানুষ, তাই জানিয়ে রাখলাম। আমার আগে দুজন কেয়ারটেকার কাজ ছেড়ে চলে গেছে জানতাম, কিন্তু সেটা যে এই কারণে তা জানা ছিল না। কেউ বলেওনি। ভদ্রলোকের কথায় টনক নড়তে দেরি হলো না। বুঝলাম এই কারণেই কুলিদের কেউ রাতে সাইটে থাকে না। কষ্ট হলেও তারা চলে যায় 3 মাইল দূরের গ্রামে। তাকে জিজ্ঞেস করলাম, রাতে কি হয় ওখানে? কিছু হয়নি এখনো, তবে রাত বেশি হলে অন্ধকারে হরেক রকম পোশাক পরা অনেক মানুষ নাকি ঘুরে বেড়ায় ওখানে। অনেকেই দেখেছে টেকেছে আর কি। কাছে গ্রামের কেউ চাষবাস দূরের কথা, গরু মোষ চড়াতেও আসে না। তবে কোনোদিন তারা ক্ষতি করেনি কারো। তবুও রাতে হঠাৎ ওই দৃশ্য দেখে ভয় না পেয়ে উপায় কি? আপনার আগের দুজন তো ওই কারণেই কাজ ছেড়ে পালিয়েছেন। তবে রাতে ঘর থেকে বের না হলে নিশ্চিন্ত থাকতে পারেন। ভদ্রলোক বললেন বটে, কিন্তু বিদেশ বিভুঁইয়ে হঠাৎ এমন কথা শুনলে ভয় না পেয়ে উপায় কি? ফিরে এসেই রাম ভরসাকে ধরলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা রাম ভরসা, এখানে নাকি ভূত আছে, তুমি দেখেছো? চিয়ারাম চিয়ারাম, नहीं नहीं साहेब, हमें कुछो देखी नहीं, कुछो देखी नहीं। চিয়ারাম চিয়ারাম। বলাই বাহুল্য, রাম ভরসার সেই উত্তরে কিছুমাত্র ভরসা পেলাম না আমি। বুড়ো একের রাত কানা, তাই আবার আমার মতোই এক ঘুমের রাত কাবার। কিছু না দেখাই স্বাভাবিক। রোজগারের দায়ে বিহার ছেড়ে এখানে এসে পড়ে রয়েছে। গায়ে জোর থাকলে বা অন্য মজুরদের মতো কাজ করতে পারলে নিজেও হয়তো সন্ধে নামলেই সরে পড়ত। নেহাত সেই সামর্থ্য নেই, তাই রাতে এখানেই পড়ে থাকে। কিন্তু আমার উপায় ছিল না। অনেক ভেবে কলকাতার হেড অফিসে একটা চিঠি পাঠিয়ে দিলাম। তাতে অবশ্য ভৌতিক ব্যাপার নয়, রাতে এখানে থাকার জন্য একজন বাউন্সার গোছের লোক আমার দরকার, এই কথা লিখলাম। কারণ হিসেবে লিখলাম, শেড তৈরির মালপত্র একে একে আসতে শুরু করেছে। দামি ইস্পাতের বিম, ওয়েল্ডিং মেশিন, ক্রেন, ডায়নামো এগুলোও কদিনের মধ্যে এসে পড়বে। এদিকে মিস্ত্রি মজুরের সংখ্যাও বাড়ছে, পেমেন্টের টাকা পয়সা থাকবে। অথচ সন্ধে নামলেই সাইট একেবারে শুনশান। এমতাবস্থায় একজন বাউন্সার গোছের মানুষ দরকার, নইলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এক চিঠিতেই কাজ হলো। ব্যাপারটা উপলব্ধি করতে কোম্পানির কর্তা ব্যক্তিরা দেরি করেননি। সেদিন দুপুরের দিকে কুলি মিস্ত্রিদের কাজ বোঝাচ্ছি, এমন সময় কোম্পানির চিঠি নিয়ে একজন এসে হাজির। লম্বা চওড়া চেহারার লোকটাকে দেখে গোড়ায় প্রায় চমকে গিয়েছিলাম। চমকানোর মতোই চেহারা বটে তার। এক সময় হয়তো যথেষ্টই ফর্সা ছিল, তবে রোদ জল আর অযত্নের কারণে এখন তামাটে রং ধরেছে। সারা মুখ জুড়ে একাধিক কাটা ছেঁড়ার দাগ, গভীর ক্ষতচিহ্ন। পরে বুঝেছিলাম, কাটা ছেঁড়ার দাগ শুধু মুখেই নয়, মানুষটার সারা শরীর জুড়ে। পরিচয় দিয়ে নাম জানালো, তার নাম স্যামুয়েল আখতার। নামটা শুনে একটু অবাকই হলাম। তা দেখে সে নিজেই বলল, বাপ মায়ের দেওয়ার নাম স্যামুয়েল নয় স্যার, ছিল শামীম। 8-10 বছর জাহাজে চাকরি করেছি, তো ওখানে সবাই স্যামুয়েল নামে ডাকতো। সেই থেকেই শামীম আখতার হয়ে গেল স্যামুয়েল আখতার, বুঝলেন কিনা? কোম্পানির বড় কর্তার সঙ্গে একটা চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। খুলে দেখলাম, লোকটির পরিচয় সম্বন্ধে তিনি বেশি কিছু লেখেননি, মাত্র 2-1 কথায় সেরেছেন। লিখেছেন ছেলেটি নতুন ঢুকেছে,
কাজকর্ম বিশেষ হয়তো জানে না, তবে মনে হয় তোমার প্রয়োজন মিটবে। একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে, এই যা। কাগজটা ভাঁজ করে স্যামুয়েলের দিকে চোখ তুলে তাকাতে সে অদ্ভুত রকম হাসল। ঠোঁটের ডগায় সেই এক চিলতে হাসির রেখাতেই নিজের পরিচয়ের 12 আনা বুঝিয়ে দিল সে। বলল, কিছু ভাববেন না স্যার, কি করতে হবে শুধু এইটুকু বুঝিয়ে দেবেন, সব সাইজ করে দেব। আপাতত তেমন কোনো কাজ তো নেই, চারিদিকে মালপত্র ছড়ানো, সেদিকেই শুধু নজর রাখো। এখন আমার সঙ্গে ব্যাপারটা ঘুরে ঘুরে একটু বুঝে নাও, তারপর অন্য কাজ দেব। শুনে খুশি হলো স্যামুয়েল, ঘাড় নেড়ে হাত বাড়িয়ে দিল। সেই পাণ্ডব বর্জিত প্রান্তরে স্যামুয়েল আখতারের মতন একজন জাঁদরেল চেহারার শক্ত সামর্থ্য মানুষ পেয়ে হাতে চাঁদ পেলাম বলতে হবে। ভাবলাম এবার বেশ নিশ্চিন্তেই দিন কাটাতে পারবো, কিন্তু সে ভাবনা যে একেবারেই ভুল টের পেতে বিলম্ব হলো না। দুর্ভাবনার বোঝা সঙ্গে নিয়ে লোকটা যেন এখানে এসে হাজির হয়েছিল। ঘটনার সূত্রপাত সেই প্রথম রাতেই। তবে স্যামুয়েল আখতার প্রথম দিনই কিন্তু বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিল। সারাদিন বেশ আগ্রহ নিয়ে ঘুরে বেড়ালো। শুধু সাইটই নয়, আশেপাশে কনস্ট্রাকশনের জন্য সদ্য খুঁজে বের করা ভাঙা ইটের সেই ধ্বংসাবশেষের ভিতরেও অল্প সময়ের মধ্যেই মিস্ত্রি মজুরদের সঙ্গেও দেখলাম বেশ মিশে গেল। তারাও দেখলাম মানুষটাকে বেশ আপন করে নিয়েছে। কাজের ফাঁকে হরেক রকম কথা চলছে। বিকেলের দিকে কুলি মিস্ত্রিরা মালপত্র গোছাতে শুরু করেছে। আমি ওই কোয়ার্টারের বারান্দায় ইজি চেয়ারে বসে আছি, এমন সময় স্যামুয়েল হাজির হলো। কাঁধের তোয়ালে দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, কোম্পানিতে নতুন ঢুকেছি বুঝলেন তো, কোড়াতেই এমন একটা জায়গায় কাজ দিয়ে পাঠালো বলে একদম ভালো লাগছিল না স্যার, কিন্তু এখন মনে হচ্ছে জায়গাটা খারাপ নয়, বেশ ইন্টারেস্টিং। আমার মতো তোমাকেও ওই ভাঙা ইটের নেশায় ধরেছে দেখছি। আসলে এসব ব্যাপারে যাদের আগ্রহ আছে তাদের কাছে বিষয়টা নেশার মতো, বুঝলে। এসব ভাঙা ইটের দেওয়াল, ভগ্ন বাড়িঘরের অবশেষ দেখলেই বোঝা যায় এক সময় এখানে একটা বর্ধিষ্ণু জনপদ ছিল। তারপর যা হয় আর কি, কালের নিয়মে হারিয়ে গেছে সব। ভাবলে শরীরটা কেমন শিরশির করে ওঠে। চমৎকার সময় কেটে যায়, শুধু রাতগুলো বড় নির্জন। ঠিক বলেছেন স্যার, লেখাপড়া তেমন শেখার সুযোগ হয়নি, তবু কেন জানি না এইসব পুরনো দিনের ভাঙাচোরা জায়গা খুব ভালোই লাগে। কিছুক্ষণ থাকলেই যেন নেশা লেগে যায়। এই যে সারাদিন ভাঙা ইটের ভিতর ঘুরে বেড়ালাম, তো বারে বারেই মনে হচ্ছিল জায়গাটা খুব চেনা, আগেও যেন দেখেছি। এমনটা কিন্তু আমার সঙ্গে আগেও হয়েছে স্যার। আবার কয়েকদিনের মধ্যে ধারণাটা ভেঙেও গেছে, কিন্তু অভ্যেসটা বদলায়নি। এখন মনে হচ্ছে কাজটা নিয়ে ভুল কিছু করিনি। মানুষটার পেটে যে ঝুলি ভর্তি গল্প লুকোনো আছে সেটা বুঝতে দেরি হয়নি আমার। সন্ধে নামতেই রামভরসা রাতের রান্না চাপিয়ে দেয়। চাপাটির সঙ্গে কোনোদিন সবজি নয়তো অড়হরের ঘন ডাল। সন্ধে রাতের মধ্যেই খেয়ে নিতে হয়। রামভরসা অবশ্য রাতে খায় না। দুপুরের রান্না সামান্য যা থাকে সন্ধ্যের আগে তাই দিয়েই খাওয়ার কাজ সেরে ফেলে। ব্যাপারটা শুনে স্যামুয়েল বলল, ওর এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই, ও নিজেই রাতের রান্না করে নিতে পারবে, অভ্যেস আছে। তারপর একটু রাতের দিকে স্যামুয়েল কড়াইতে ডাল চাপিয়ে আটা মাখতে বসতেই তাকে ধরে বসেছিলাম। পেটের ভেতরে বিস্তর গল্পের ঝুলি ভরা থাকলেও গল্প বলায় মানুষটা তেমন পটু নয়। আমার অনুরোধে একরকম সাদা কথায় তার জীবন কথা বলে গেল। ও ছোটবেলায় আমার বাবা মা মারা যায় স্যার, তারপর মামাদের কাছেই মানুষ, তাই লেখাপড়াটা শেখা হয়নি।
একটু বড় হতেই বাড়ি থেকে পালিয়ে বরিশালের একটা স্টিমারের খালাসির চাকরি নিলাম। দিনভর ইঞ্জিনে কয়লা যোগান দেওয়ার কাজ। এর কিছুদিন পরে চট্টগ্রামের এক বিলিতি কোম্পানির জাহাজে কাজ নিলাম, সেই একই কাজ। তারপর জাহাজেই অনেকগুলো বছর কেটে গেছে। শেষে বিরক্তি ধরে যেতে এক বিলিতি তেল কোম্পানির কুলিদের সর্দার হলুম। আসাম, বর্মা, মালয় আর কম্বোডিয়ার জঙ্গলে আরও অনেকগুলো বছর কাটলো। কানের পাশ ঘেঁষে মৃত্যু বেরিয়ে গেছে স্যার অনেকবার, কিন্তু তেমন কিছু করতে পারিনি, শুধু শরীরে চিহ্নটুকু রেখে গেছে। চাপাটি সেঁকতে সেঁকতে হ্যারিকেনের আলোয় গায়ের জামা খুলে ভয়ানক কিছু আঘাতের চিহ্ন দেখালো লোকটা, কিন্তু ভাবখানা এমন যেন কিছুই হয়নি। পেছনের কারণগুলোও নাকি তেমন বলার মতো নয়, অযথা সময় নষ্ট। তা সেই রাতে আর পিড়াপিড়ি করিনি। রাত হয়েছিল, একটু বাদেই রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আমার পাশের রুমেই তার থাকার ব্যবস্থা হয়েছিল। আলো নিভিয়ে অল্প আগে শোনা স্যামুয়েলের বিগত দিনের রোমহর্ষক ঘটনাবলীর কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আচমকাই ঘুমটা ভেঙে গেল। বাইরে অনেক মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ, হই হই রব। দুপক্ষের মধ্যে যেন তীব্র লড়াই চলছে। জায়গাটা ভালো নয়, রাতে বের হওয়া একেবারেই ঠিক নয়, তাও শুনেছিলাম। বেরও হইনি কোনোদিন। গোড়ায় ভেবেছিলাম ঘুমিয়ে বোধহয় স্বপ্ন টপ্ন দেখছি, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন নয়, বিছানায় জেগেই আছি। চিৎকার চেঁচামেচির তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু চেষ্টা করেও কোনো কথা বুঝতে পারলাম না। মনে হলো ভিনদেশি মানুষ, অন্য কোনো দেশের ভাষা। সামান্য যা বোঝা গেল তার একটা শব্দ হলো হারমাদ। ওই শব্দটা বারে বারে শোনা যাচ্ছিল। আর দুটো নাম, চন্দ্রকেতুগড় আর মণি মেখলা। তারই মধ্যে বোমা পড়ার মতো কান ফাটানো আওয়াজ হলো। এতদিন আছি এমন তো কখনো হয়নি। আমি খুব একটা ভীতু মানুষ নই, কিন্তু পরপর সেই ভয়ানক আওয়াজে ভীষণ ঘাবড়ে গেলাম। মনে হলো মৃত্যু যেন আমার দোরগোড়ায়। পাশের ঘরেই স্যামুয়েল। চিৎকার করে ডাকতে যাব, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। তারই মধ্যে মনে হলো ঘরের অন্ধকারের ভেতরে কতকগুলো ছায়া মূর্তি যেন ছুটোছুটি করছে। দেওয়াল ফুঁড়ে আসছে, আবার দেওয়াল ফুঁড়েই বেরিয়ে যাচ্ছে। চোখের সামনে ওই দৃশ্য বেশিক্ষণ দেখা সম্ভব ছিল না। আতঙ্কে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি হুঁশই নেই। স্যার, ও স্যার, ও স্যার। জ্ঞান যখন ফিরল স্যার, তখন জানালা দিয়ে ভোরের আলো বিছানায় এসে পড়েছে, আর ওই দরজার বাইরে থেকে স্যামুয়েল ডেকে চলেছে আমাকে। আরে স্যার, সকাল 7টা বাজে, ওঠেন। রামবর্ষা চা বসিয়ে দিয়েছে যে। রাম ভরসার উনুনে চা বসানো, স্যামুয়েলের ওই অতি স্বাভাবিক আচরণ, এইসব দেখে আমি ততক্ষণে বুঝে গিয়েছি যে ওই রাতের চিৎকার চেঁচামেচির যে আওয়াজ আমি শুনেছি তা ওদের কানে বিন্দুমাত্র পৌঁছয়নি। অথচ আমি নিশ্চিত ওটা ঘুমের ঘোরের স্বপ্ন ছিল না। আমি নিজের কানেই শুনেছি সব, কিন্তু কিছুই বলতে পারলাম না। চেপে যেতে হলো। তাছাড়া রাম ভরসা শুধু রাত কানা নয়, কানেও খাটো, কাজেই ওকে কিছু বলে লাভ নেই। খানিকক্ষণ বাদে স্যামুয়েলকেই বললাম, আচ্ছা স্যামুয়েল, গত রাতে বাইরে কোনো আওয়াজ পেয়েছিলে? আওয়াজ? কই না তো স্যার। তবে স্যার, একটা
ব্যাপার হয়েছিল কিন্তু। ব্যাপার? কি ব্যাপার? না না থাক, আপনি সাহেব মানুষ স্যার, সব কথা আবার বলা যাবে না। শুধু জানাই অদ্ভুত এক স্বপ্ন দেখেছিলাম রাত্রিরে। ঘরের ভিতর অনেকগুলো লোক যেন ছুটোছুটি করছে। তারা সব দেওয়াল ফুঁড়ে আসছে, আবার দেওয়াল ফুঁড়েই বেরিয়ে যাচ্ছে, হাতে তরোয়াল, বন্দুক। তারপর না স্যার, ওসব কথা বলা যাবে না আপনাকে। ইতিমধ্যে মিস্ত্রি মজুরেরা দল বেঁধে আসতে শুরু করেছে। কথা শেষ করে স্যামুয়েল সেই দিকে চলে গেল। দ্বিতীয় ঘটনা পরের রাতেই। রাতের খাওয়া দাওয়া সেরে কিছুটা ভয়ে ভয়েই শুতে গেলাম। জানালাগুলো ভালো করে এঁটে দিলাম। স্যার স্যার অনেক রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। অন্ধকারে চোখ মেলেই বুঝলাম ও স্যার, স্যামুয়েল টর্চ হাতে আমার তক্তপোষের পাশে দাঁড়িয়ে চাপা স্বরে ডাকছে। উঠে বসলাম। কি ব্যাপার স্যামুয়েল? দরজা খুললে কিভাবে? আপনার দরজায় তো খিল দেওয়া ছিল না স্যার, শুধু ভেজানো আছে দেখে একটা কথা বলতে এলুম। শোয়ার আগে নিজে হাতে আমি দরজায় খিল দিয়েছি, বেশ মনে আছে। কিন্তু সে কথায় না গিয়ে বললাম, ও কিন্তু এত রাতে কি কথা? স্যার, রাতে বিছানায় শুলে ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগে না বুঝলেন। আজও ঘুমিয়ে পড়েছিল, তো একটু আগে একটা মেয়েলি কান্নার আওয়াজে হঠাৎই ঘুমটা ভেঙে গেল। প্রথমে ভাবলাম হয়তো গত রাত্রির মতোই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, কিন্তু একটু পরে বুঝলুম সেটা স্বপ্ন নয়। ঘরের বাইরে মেয়েলি কণ্ঠে সত্যিই কেউ কাঁদছে স্যার। এরপর তো আর ঘরে বসে থাকা যায় না, তো দরজাটা খুলে বাইরে আসতেই কান্নাটা গেল থেমে, অথচ একটু আগেও কিন্তু শুনতে পেয়েছি। তাই আপনিও ওই আওয়াজটা শুনেছেন কিনা জানতে আপনার দরজার কাছে এসেছিলাম। দরজায় নক করবো কিনা ভাবছি, কিন্তু হাত দিতেই খুলে গেল। গোড়ায় ভেবেছিলাম আপনিও বুঝি কান্নার শব্দে বের হয়েছেন, কিন্তু টর্চের আলোয় দেখি আপনি তো বিছানাতেই শুয়ে আছেন, তাই চলে এলাম। স্যার, এখানে কোনো মেয়ে মানুষ আছে নাকি? এত রাত্রিরে এইভাবে কাঁদছিল। মাসখানেক এখানে আছি, ভালোভাবেই জানি মহিলা তো দূরের কথা, কাজের মানুষ বৃদ্ধ রাম ভরসাকে নিয়ে আমরা তিনজন ছাড়া সাইটের ধারে কাছে চতুর্থ কোনো মানুষের বাস নেই। কি উত্তর দেব ভাবছি, তারই মধ্যে স্যামুয়েল বলে উঠল, ওই যে স্যার, ওই শুনুন স্যার। কান খাড়া করে এবার পরিষ্কার শুনতে পেলাম কান্নার আওয়াজটা। সেই কান্নার আওয়াজটা আবার আসছে, মেলি গলায় বিরামহীন ভাবে কেউ ইনিয়ে বিনিয়ে কাঁদছে। শুনতে পাচ্ছেন স্যার? থম হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। স্যার, একবার কি গিয়ে দেখে আসবো? না না না, গতকাল রাতে আমিও বাইরের কিছু আওয়াজ শুনেছিলাম, ভয়ানক সব আওয়াজ। অথচ সকালে তোমাকে জিজ্ঞেস করতে তুমি বললে তুমি কোনো শব্দই পাওনি। বাইরের কান্নার আওয়াজটা ইতিমধ্যে থেমে গিয়েছে। স্যামুয়েল ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, কি আওয়াজ শুনেছিলেন স্যার? একে একে সব কথাই খুলে বললাম। এবার শুনে রীতিমতো উত্তেজিত হয়ে উঠল স্যামুয়েল। বলল, আচ্ছা স্যার, ঘরের ভিতর অন্ধকারে যে ছায়ামূর্তিগুলো চলে বেড়াচ্ছিল তাদের ভালো করে লক্ষ্য করেছিলেন? খুব তাড়াতাড়ি চলাফেরা করছিল, অন্ধকারে সেভাবে লক্ষ্য করার সুযোগ ছিল না, তবে যেটুকু সম্ভব দেখেছি। পোশাক, কোমরে ঝোলানো অস্ত্র দেখে তো তাদের ভিনদেশি যোদ্ধা বলেই মনে হচ্ছিল। স্যার, কোনো মহিলাকে তাদের সঙ্গে দেখেছিলেন? মানে ধরে নিয়ে আসছিল? কই না তো, তেমন তো কিছু লক্ষ্য করিনি। কেন বলো তো? স্যার, তখন বলেছিলাম না একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম কাল রাত্রিরে, তখনও তো ভাবিনি বুঝলেন, স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজ স্যার, আপনি সাহেব মানুষ তাই বলতে পারিনি।
কাল রাতে আপনি নিজের চোখে যা যা দেখেছিলেন সেই একই ব্যাপার আমি দেখেছিলাম স্বপ্নের ভিতর। যোদ্ধার পোশাকে একদল ভিনদেশি সেনা আমার ঘরের ভিতর দিয়ে ছুটোছুটি করছে। হঠাৎই তাদের মধ্যে কয়েকজন একজন মহিলাকে এনে হাজির করলো। শুধুমাত্র সেনর আর স্যামুয়েল শব্দ দুটো ছাড়া কি যে সব বলে গেল তারা বুঝতেও পারলাম না। সেই মহিলা খুব সুন্দরী স্যার, সারা মুখ তখন তার ভয়ে নীল হয়ে গেছে। তখন চোখ মেলে তাকানোর ক্ষমতাও আমার নেই স্যার। তবু অত সুন্দরী মহিলা দেখে না আমি স্থির থাকতে পারিনি রাতভর। স্যার, মহিলার নাম মণিমেখলা, চন্দ্রকেতুগড়ের রাজকুমারী। আরও কিছুক্ষণ পর স্যামুয়েল তার ঘরে ফিরে গেল, কিন্তু বাকি রাত আমার চোখে আর ঘুম আসেনি। কি আশ্চর্য! যে নাম স্যামুয়েল বলল গত রাতে বাইরে চিৎকার চেঁচামেচির ভেতরে আমি নিজের কানেও সেই নাম দুটো শুনেছি। বলাই বাহুল্য, পরের সারাটা দিন বিষয়টা আর মাথা থেকে নামেনি। ওসব স্যামুয়েলকে কিছু বলিনি, তবে রাতে শুতে যাওয়ার আগে তাকে বললাম সে যেন আমার ঘরেই রাত কাটায়। আলাদা তক্তপোষ রয়েছে, কাজেই অসুবিধে হওয়ার কিছু নেই। সেও আমার কথায় আপত্তি করল না। ঘর থেকে বিছানা এনে পাশের তক্তপোষে পেতে অল্প সময়ের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম এলো না। হরেক চিন্তায় সমানে এপাশ ওপাশ করে চলেছি। হঠাৎই বাইরে সেই কান্নার আওয়াজ। বিনিয়ে বিনিয়ে গতকালের সুরে কোনো মহিলা সমানে কেঁদে চলেছে। ভেবেছিলাম পাশের তক্তপোষে স্যামুয়েল হয়তো উঠে বসবে, কিন্তু তেমন কোনো লক্ষণ পাওয়া গেল না। নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারপর সেই অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বুঝতে পারিনি। আচমকা এক ঝলক হিমেল বাতাসে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে প্রায় আঁতকে উঠলাম। ঘরের দরজা হাট করে খোলা। তবে কি স্যামুয়েল বাইরে বেরিয়েছে? কান্নার শব্দটাও শোনা যাচ্ছে না। মুহূর্তে বালিশের তলা থেকে টর্চ বের করে সুইচ অন করতে দেখি না, পাশের তক্তপোষে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাড়াতাড়ি ডেকে তুললাম তাকে। স্যামুয়েল, স্যামুয়েল, ওঠো ওঠো, ঘরের দরজাটা খোলা। তা কি করে সম্ভব স্যার? তুমি মাঝখানে উঠেছিলে? আমি তো রাতে ঘর থেকে বেরই হইনি। আর শুনে আকাশ থেকে পড়লাম। শোবার আগে দরজায় আমি নিজে হাতে খিল দিয়েছিলাম। যথাসম্ভব আলো ফেলে ঘরের জিনিসপত্র দেখলাম কিছু খোয়া টোয়া গেছে কিনা। না, প্রতিটি জিনিস যথাস্থানে আছে। চোর ছেঁচড়ের ব্যাপারে নয়। তাছাড়া এই জনমানবহীন প্রান্তরে, যেখানে দিনের বেলাতেও কেউ আসতে চায় না, সেখানে রাতে চোরের উৎপাত ভাবাই বাতুলতা। সপ্তাহান্তে কলকাতা থেকে ক্যাশ আসে, কুলিদের পাওনা সেই দিনই মিটিয়ে দেওয়া হয়। কাজেই কাছে নগদ টাকা বেশি থাকেও না। সম্ভব অসম্ভব সব রকম ভাবনা ভাবতে ভাবতে ফের দরজায় খিল দিয়ে শুয়ে পড়লাম। বলাই বাহুল্য, ঘুম আর আসেনি। সারা রাত এপাশ ওপাশ করেই কেটে গেল। সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। হাত মুখ ধুয়ে বসে আছি। স্যামুয়েল তখনও ওঠেনি। হঠাৎই বৃদ্ধ রাম ভরসা সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার? চোখ তুলে তাকিয়েছি। বৃদ্ধ হাত কোচলে বলল, সাহাব, আমি আর একদিনও এখানে থাকবো না। পয়সা দিয়ে দিন, দেশে চলিয়ে যাব সাহাব।
গত দু রাতে এত যে কাণ্ড ঘটেছে, রাম ভরসাকে তার কিছু মাত্র বলিনি। লাভও নেই, লোকটা কথা প্রায় বলেই না, কানেও কম শোনে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? এখানে ভূত আছে সাহাব, আমি আগে भी শুনেছি, लेकिन পেটের দায়ে কাজে ঢুকেছিলাম। রাতে ঘর থেকে বের হতাম না, সব कुछ ঠিকঠাক था সাহাব। लेकिन কাল রাতে একটা চুড়েল বাইরে থেকে আমাকে ডাকছিল সাহাব। আমি আর এখানে থাকবো না সাহাব, আমার পয়সা দিয়ে দিন, আমি আজই গাঁও চলিয়ে যাব সাহাব। যথাসাধ্য বোঝানো হলো, কিন্তু তার এক কথা, আমার পয়সা মরে গেলেও সে আর এক রাতও এখানে থাকতে পারবে না। অথচ খুন নিবৃত্তির জন্য রাম ভরসা ছাড়া গতি নেই, আর লোকটা রাঁধেও ভালো। নিরুপায় হয়ে বললাম, তাহলে রাতে তোমার এখানে থাকার দরকার নেই, অন্যদের সঙ্গে দিনে এসে রান্নার কাজ করে টোরে দিয়ে চলে যেও। খানিক চিন্তা করে শেষে বুড়ো নিমরাজি হলো। ভেবেছিলাম ব্যাপারটা বোধহয় মিটে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টের পেলাম ব্যাপার আরো গুলিয়ে উঠছে। দুপুরে কাজ দেখতে বের হয়েছি, কুলিদের সর্দার বীরজু প্রসাদ এসে বলল, সাহাব, জায়গাটা ভালো নয় আগেই শুনেছিলাম, তাই কেউ থাকতাম না এখানে। কষ্ট হলেও রাত কাটাতে চলে যেতাম দূরের গ্রামে, কিন্তু এখন যা শুনছি এরপর তো এখানে থাকা মুশকিল। কেন, অনেকেই ফিরে যেতে চাইছে। কি হয়েছে? রাম ভরসা আমাকে সব বলেছে। ও রাত কানা মানুষ, কানেও শোনে কম, তাই বুঝিয়ে রাতে থাকতে রাজি করিয়েছিলাম। কিন্তু গত রাতে যে ব্যাপার হয়েছে শুনলাম, তাতে কেউই আর ভরসা পাচ্ছে না। সে তো রাতে হয়েছিল, দিনের বেলা তো কিছু হয়নি। আপনারা লেখাপড়া জানা লোক আছেন, হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমরা দেহাতি মানুষ, এখানে জিন আছে, আশেপাশের সবাই জানে, তাই আসে না। সব শুনে বুঝতে পারছি সেই জিন চাইছে না এখানে কারখানা হোক, মানুষ আসুক। এখন শুধু সাবধান করে যাচ্ছে, এরপর ভয়ানক কিছু একটা ঘটবে, খুব শিগগিরই, খুব শিগগিরই। তখনকার মতো বীরজু প্রসাদকে যেভাবে হোক বুঝিয়ে শান্ত করেছিলাম, তবে সেটা সহজ কাজ ছিল না। দিনটা বেশ উদ্বেগের মধ্যেই কেটে গেল। রাম ভরসা অন্যদের সঙ্গে সাইড ছেড়ে চলে গেলেও রাতের রান্না নিয়ে সমস্যা হয়নি, কারণ কাজটা স্যামুয়েলই সামলে নিয়েছিল। বলাই বাহুল্য, রাম ভরসাকে যে রাতে ছেড়ে দিতে রাজি হয়েছিলাম সে ওই স্যামুয়েলের কারণেই। পরপর দুরাত ভালো ঘুম হয়নি। সেই রাতে বিছানায় শুয়েই গভীর ঘুমে তলিয়ে গেলাম। দরজা জানালা আজও নিজে হাতে বন্ধ করেছি। অনেক রাতে কানের পাশে চাপা ফিস ফিস শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। প্রথমে মনে হয়েছিল ঘরের মধ্যে কারা যেন চাপা স্বরে কথা বলছে, কিন্তু পরে বুঝলাম পাশের তক্তপোষে স্যামুয়েলি শুয়ে ঘুমের ঘোরে বিড়বিড় করে ভুল বকছে। হঠাৎ বড় কৌতূহল হলো, কান পেতে শোনার চেষ্টা করলাম কথাগুলো। আর তখনই কেমন একটা সন্দেহ মনের কোণে উঁকি দিয়ে গেল। ঘুমের ঘোরে মানুষটা নিছক ভুল বকছে না, কোনো এক দুর্বোধ্য ভাষায় কারো সঙ্গে যেন কথা বলছে। উচ্চারিত কথায় চমৎকার মাত্রা আছে, স্থান বিশেষে অলঙ্কারও। এ কোন ভাষায় কথা বলছে মানুষটা? কৌতূহলী হয়ে আর একটু ভালোভাবে শোনার জন্য পাশ ফিরেছি। চোখে পড়ল ঘরের দরজাটা আজও হাট করে খোলা।
খুঁজেও ঘরের মধ্যে তৃতীয় কোনো প্রাণীকে দেখতে পেলাম না। এরপর আরও কয়েক রাত কেটে গেল এবং যথারীতি বিনিদ্র অবস্থায় প্রতি রাতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। রাত কিছু গভীর হলেই সেই বিনিয়ে বিনিয়ে কান্না, তারপর কোনো এক সময় ঘরের দরজা খুলে যায় এবং আশ্চর্য ব্যাপার হলো আমি জেগে থাকা পর্যন্ত ব্যাপারটা ঘটে না। যেই হয়তো সামান্যতম তন্দ্রা এসেছে তখনই দরজাটা খুলে যায়, আর কান্নার আওয়াজও তারপর আর শোনা যায় না। এ কদিনে স্যামুয়েলও কেমন যেন বদলে গেছে। সেদিন রাতে ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলতে শুনে ওকে ডেকে তুলেছিলাম। তারপর প্রসঙ্গটা তুলতে গোড়ায় ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল খানিক, তারপরে বলল, আচ্ছা স্যার, আপনি ভূত প্রেত মানেন? কলকাতার বৈঠকখানায় কেউ এমন প্রশ্ন করলে হয়তো হেসে উড়িয়ে দিতাম, কিন্তু এখানে এই জনমানবহীন প্রান্তরে বোধহয় তেমন সম্ভব নয়। ঘরের আলো ইতিমধ্যে জ্বালিয়ে ফেলা হয়েছে। সেই দিকে তাকিয়ে স্যামুয়েল বলল, স্যার, জাহাজ ছাড়াও জীবনের অনেকগুলো বছর আমার জঙ্গলে জঙ্গলে কেটেছে, বুঝলেন? বর্মা, মালয় আর কম্বোডিয়ার ঘন জঙ্গলের ভিতর ভাঙা ইট পাথরের স্তূপ, পরিত্যক্ত নগর, জনপদ, এসব কম দেখিনি স্যার। একসময় যেখানের বাতাস মানুষের কোলাহলে মুখরিত হয়ে থাকতো, সেখানে এখন হিংস্র পশুদের রাজত্ব। ঘন ডালপালায় দিনের বেলাতেও রাতের অন্ধকার। সাহেবরা বলতো ওখানে নাকি প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। ঘোষ্ট আছে, দল বেঁধে ছাড়া সেই দিকে পা বাড়াতো না। আমার কিন্তু কোনোদিনও তেমন মনে হয়নি স্যার, বিশ্বাসও করিনি। কতদিন একা একা ঘুরে বেরিয়েছি সেই সব ধ্বংসাবশেষের ভিতর। হাতে অবশ্য একটা রাইফেল থাকতো, গাছের ডালে নয়তো ভাঙা স্তূপের ভিতর ঘাপটি মেরে থাকা ওইসব 20 ফুট পাইথনের আক্রমণ থেকে রক্ষা পেতে এসব দরকার হতো, ভূত প্রেত বা জিন দৈত্যর জন্য নয়। অথচ এখানে মাত্র কয়েক রাতের মধ্যেই আমার সব ধারণা কেমন যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে স্যার। জানেন স্যার, আজ রাত্রিরে না এক মহিলা এই ঘরের মধ্যে এসেছিল, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। একটা শাড়ি পরেছিল, সূক্ষ্ম সুতোয় বোনা। সে মহিলা অপরূপ সুন্দরী। শাড়ির ভিতর দিয়ে গা ভর্তি প্রত্যেকটা গয়না দেখা যাচ্ছে। ছোটবেলায় শুনেছিলাম সেকালে বাংলার মসলিনের কাপড় নাকি এমনই হতো। সারা পৃথিবী জুড়ে তার বিশাল চাহিদা ছিল। স্যামুয়েলের কথায় ভুরু কুঁচকে উঠলেও খানিক সামলে নিয়ে বললাম, আমার মনে হয় তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছ স্যামুয়েল। এখানে অমন মহিলা কোথা থেকে আসবে বলো তো? না স্যার, তাই যদি হবে তাহলে ঘরের দরজা কে খুলল? স্যার, এই মহিলা না আমার পরিচিত। ওকে আগে আমি কোথাও যেন দেখেছি, কিন্তু কোথায় যে দেখেছি কিছুতেই মনে করতে পারছি না স্যার। ওই মহিলা না আমার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু ওর ভাষার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। আর ওর কথার উত্তরে আমি যা বললাম সেও কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ পরে দরজা দিয়ে বাইরে চলে গেল। বুঝতে পারছি স্যার, কাল ও ফের আসবে। সেই রাতে আর তাকে ঘাঁটাইনি। ভেবেছিলাম সকালে আবার কথা বলবো, কিন্তু যেমন ভেবেছিলাম তেমন হলো না। পরদিন থেকেই মানুষটার হাবভাব হঠাৎ কেমন যেন পাল্টে গেল, বেশ রহস্যময়। মুখে কথাবার্তা প্রায় নেই বললেই চলে। মুখোমুখি হলে এমন শূন্য দৃষ্টিতে তাকায় যেন অন্য জগতের মানুষ। 5 বার কথা বললে একটা জবাব মেলে। সারা দিন ধরে সেই ইটের পাঁজাগুলোর আশেপাশে টো টো করে ঘুরে বেড়ায়। এর মধ্যে কুলিদের নিয়ে সমস্যা আরো বেড়েছে। এখানে কেউ আর কাজে আসতে চাইছে না, দেশে ফিরে যেতে চায় তারা।
কুলিদের সর্দার বীরজু প্রসাদকে নিয়ে একদিন বসেও ছিলাম, কিন্তু এই দফায় তেমন সুবিধে করতে পারলাম না। ইদানিং নাকি দিনের বেলাতেও এখানে অশরীরী দানর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ভর দুপুরেও নাকি তারা কাছে এসে হাজির হয়। ওরা বলছে দেখা না গেলেও উপস্থিতি নাকি টের পাওয়া যায়। এখন সাবধান করে যাচ্ছে, এরপর ভয়ানক কিছু ঘটবে। তবু যে তারা পড়ে আছে সে পেটের দায়ে। দেশে এক গুণিনকে চিঠি পাঠানো হয়েছে। তিনি যদি কিছু ব্যবস্থা করতে পারেন তো ভালো, নইলে সেই দণ্ডেই সবাই সরে পড়বে। এক টানা কথা বলে থামলেন সদানন্দবাবু। সবাই হাঁ করে শুনছিলাম এতক্ষণ। মুড়ি তেলে ভাজার পর কখন গরম জিলিপি চলে এসেছে কারো হুঁশই নেই। সদানন্দবাবু থামতেই সবাই সমস্বরে বললেন, তারপর সে এক ভয়ানক ব্যাপার। বলতে গেলে আমার তখন প্রায় সসে মেরা অবস্থা। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই ব্যাপারটা ঘটে গেল। একদিন সকালে উঠে দেখি স্যামুয়েল উধাও। গোড়ায় তেমন চিন্তা করিনি, ভেবেছিলাম কাছে পিঠেই কোথাও আছে বোধহয়। কিন্তু সারা দিন পেরিয়ে শেষে বিকেলে মিস্ত্রি মজুরের দল যখন জিনিসপত্র গোছাতে শুরু করেছে তখনও মানুষটার দেখা নেই। কি করব ভাবছি, এমন সময় সন্ধ্যের মুখে স্যামুয়েল এসে হাজির। সারা শরীরে মাটি, গা দিয়ে ঘাম ঝরছে, হাতে গাঁইতি। ওকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু এমন অবস্থায় দেখব সে আশা করিনি। যথেষ্ট কৌতূহল হলেও তখনকার মতো আর ঘাঁটালাম না। সেও বিশেষ কথাবার্তা বলল না। রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে বসে আছি। রান্নাঘরের কাজ শেষ করে স্যামুয়েল ঘরে ঢুকল। মুখ দেখে মনে হলো কিছু বলতে চায়। জিজ্ঞেস করতে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর বলল, স্যার, আজ রাতে না ঘরের আলোটা জ্বালানোই থাক। আপনার কোনো অসুবিধা হবে না তো? সে না হয় হলো, কিন্তু তোমার ব্যাপার কি বলো তো? সারাদিন ছিলে কোথায়? কিছু একটা যেন সন্ধান পেয়েছো বলে মনে হচ্ছে। গল্প তো আমার তেমন আসে না স্যার, নইলে আজ একটা অদ্ভুত কাহিনী শোনাতে পারতাম। এই জায়গার গল্প, তবে ইদানিংকালের নয়, অনেক আগের। এই যে ভাঙা ইটের ধ্বংসাবশেষ দেখছেন এখন, এখানে এক সময় চন্দ্রকেতুগড় নামে এক রাজপুরী ছিল। চন্দ্রকেতুগড়ের রাজকুমারীর নাম ছিল মণিমেখলা। তার রূপের খ্যাতি সেই সময় বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তারপর এক রাতে একদল বিদেশি দস্যু জাহাজে করে এসে অতর্কিতে ঝাঁপিয়ে পড়েছিল সেই রাজপুরীর উপর। তারপর আজ নয় স্যার, আগামীকাল বলবো। কেন? ব্যাপারটা ভালো করে বুঝতে হলে আরও একটা দিন দরকার। আজ সকাল থেকে কাজে লেগেও সবটা খুঁড়ে উঠতে পারলাম না তো, তাই আরও একটা দিন দরকার। স্যামুয়েলের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। তবে আর কোনো প্রশ্নও তাকে আমি করিনি। গত কয়েকদিন ধরে একের পর এক যে ব্যাপার ঘটে যাচ্ছে তাতে আমার মাথা প্রায় খারাপ হওয়ার জোগাড়। আজ স্যামুয়েলের মুখ দেখে মনে হচ্ছিল সমস্যার কিছু একটা সমাধান ও যেন খুঁজে পেয়েছে। ঠিক করলাম আজ রাতে আমিও ওর সঙ্গে জেগে কাটাবো। শুনে ও আপত্তি করল না। রাত প্রায় 12টা নাগাদ দূর থেকে সেই কান্নার আওয়াজটা প্রথম শোনা গেল। মিনিট 15 কাটার পর বুঝলাম আওয়াজটা সাইটের কোয়ার্টার অর্থাৎ আমাদের ঘরের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। স্যামুয়েল স্থির হয়ে বিছানায় শুয়েছিল। হঠাৎ উঠে বসল, আমার দিকে একবার তাকালো,
টেবিলে রাখা হ্যারিকেনটা উস্কে দিল। তারপর সেইভাবেই বসে রইল বিছানায়। ইতিমধ্যে সেই কান্নার শব্দ ক্রমশ এগিয়ে আসতে আসতে একেবারে ঘরের কাছে। বেশ বোঝা যাচ্ছিল কান্নার উৎস এই মুহূর্তে দরজার ওধারে। নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। হঠাৎই কান্নার আওয়াজটা থেমে গেল। আশপাশটা অসম্ভব রকমের নিস্তব্ধ। একটা পিন পড়লেও শোনা যায়। তারই মধ্যে যে দৃশ্য দেখলাম, যে কোনো দুর্বল মনের মানুষ মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলতো সে দেখলে। দেখলাম ঘরের ভেতরের বন্ধ দরজার এধারে দাঁড়িয়ে শাড়ি পরা এক মহিলা, সারা গায়ে দামি গয়না পরা, এবং এই অপরূপ সুন্দরী যে রক্ত মাংসের কেউ নয় তা তখন বুঝতে বাকি নেই। বুকের ভেতরে হাতুড়ি পিটতে শুরু করেছে। দু কানে ভোঁ ভোঁ আওয়াজ। চোখ বন্ধ করতে গিয়ে বুঝলাম শরীরে সেই ক্ষমতাও অবশিষ্ট নেই। অবশ্য সৌভাগ্যই বলতে পারো, সেই দৃশ্য বেশিক্ষণ দেখতে হয়নি। হঠাৎই ঘরের হ্যারিকেনটা বার কয়েক দপদপ করে নিভে গেল। মুহূর্তে ঘন অন্ধকার নেমে এলো ঘরের ভেতর। শরীরের সব শক্তি একত্র করে চিৎকার করে স্যামুয়েলকে ডাকতে গেলাম, কিন্তু গলা দিয়ে সামান্য শব্দও বের হলো না। সারা শরীর হঠাৎ যেন জমে পাথর হয়ে গেছে। নিশ্ছিদ্র সেই অন্ধকার ফুঁড়ে কারো মরণ আর্তনাদ মুহূর্তে যেন পাথর করে দিল আমাকে। তারই ভেতর মর্মর শব্দ করে কিছু একটা নড়ে উঠল। পাকা মেঝেতে ভারী কিছু পতনের আওয়াজ। তারপর সব নিস্তব্ধ। কতক্ষণ এইভাবে পাথরের মতো বিছানায় পড়েছিলাম জানি না। হঠাৎ দেহে যেন সাড় এলো। তাড়াতাড়ি উঠে বসলাম। হাতড়ে বিছানার তলা থেকে টর্চ বের করে জেলে দেখলাম স্যামুয়েল মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। ঘরের দরজা হাট করে খোলা। অত বড় সাইটে তখন স্যামুয়েল ছাড়া মানুষ বলতে আমি একা। কি যে সমস্যায় পড়েছিলাম বলে বোঝাতে পারবো না। বালতি থেকে জল নিয়ে যথাসাধ্য পরিচর্যা শুরু করলেও কাজ হলো না। খানিক বাদে স্যামুয়েলের নিথর শরীরটা সচল হলেও সমানে গোঙাতে লাগলো। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে লাগলো। রাতটা কোনো মতে সেইভাবেই কাটলো। পরদিন কুলিদের সাহায্যে ধরাধরি করে তাকে নৌকো করে নিয়ে যাওয়া হলো ডায়মন্ড হারবার। অবস্থা দেখে সেখানকার ডাক্তারেরা কোনো ভরসা দিতে পারলেন না। স্যামুয়েলের কথা বন্ধ হয়ে গেছে, মুখে গ্যাঁজলা ওঠারও বিরাম নেই। অগত্যা সেই দিনই তাকে নিয়ে যাওয়া হলো কলকাতায়। তারপর 2 দিন ধরে জমে মানুষের টানাটানি, কিন্তু শেষ রক্ষা হলো না। 3 দিনের মাথায় মারা গেল স্যামুয়েল। মৃত্যুর আগে অবশ্য জ্ঞান ফিরেছিল, জড়িয়ে কথাও বলতে পারছিল। ওই সময় পুলিশের প্রশ্নের উত্তরে জানিয়েছিল সেই গাঢ় অন্ধকারের মধ্যে হঠাৎ কে যেন তার বুকে লাথি মারে, আর তাতেই সে খাটিয়া থেকে ঘরের মেঝেতে ছিটকে পড়ে যায়। স্যামুয়েল আখতারের কাহিনী এখানেই শেষ। ও সেই অদ্ভুত গল্পটা আর শোনা হয়নি। রহস্যই রয়ে গেছে। ব্যাপারটা নিয়ে পুলিশ তদন্ত করেছিল।
আমারও বার কয়েক থানায় ডাক পড়েছিল, কিন্তু স্যামুয়েল আখতারের সেই অস্বাভাবিক মৃত্যু রহস্যের কোনো কিনারাই তারা করতে পারেনি। তবে সেই রাতের পরেও আমাকে ওখানে কিছুদিন থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রাতে সেই কান্নাও আর শোনা যায়নি। তবে ওই ঘটনার কয়েকদিনের মধ্যে বিহারি কুলি মিস্ত্রির দল কাজ ছেড়ে চলে গিয়েছিল। স্থানীয় কয়েকজন অবশ্য ছিল, তবে সাইটের কাজ তারপর আর বেশি দিন চলেনি। স্যামুয়েলের মৃত্যুর ঘটনা তো কর্তৃপক্ষের জানাই ছিল। সব জানিয়ে নতুন মিস্ত্রি মজুর চেয়ে আর্জি পাঠিয়ে কবে নতুন লোক আসবে সেই অপেক্ষায় রয়েছি। হঠাৎই হেড অফিস থেকে চিঠি। কোম্পানি তাদের সিমেন্ট ফ্যাক্টরির কাজ আচমকা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। অগত্যা তল্পিতল্পা গুটিয়ে যে যার পথে। তবে এই গল্পের সামান্য বাকি আছে এখনো। সামান্য থেমে সদানন্দবাবু আবার শুরু করলেন। কাজ স্থগিত রাখার অর্ডার আসার পর গোছ গাছের কাজ তখন সবে শুরু হয়েছে। সাইটের পূব দিকের পোড়ো জমিতে কিছু টিন আর অ্যাসবেস্টাস ডাঁই করে রাখা ছিল। রাতে সেগুলো নিয়ে যাওয়ার জন্য গাধা বোট আসবে। দিনের বেলা কয়েকজন কুলিকে সেগুলো তোলার কাজে লাগিয়েছিলাম। হঠাৎ তাদের ভেতর কিছু উত্তেজনা লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখি কাছেই আগাছার জঙ্গলের ভেতরে অনেকটা জায়গা জুড়ে নোনা ধরা ইট বাঁধানো এক চাতালের মাঝে পুরনো আমলের একটা কুঁয়ো। দেখেই বোঝা যায় কুঁয়োটা মাটিতে ভর্তি হয়ে গিয়েছিল। সম্প্রতি ভেতর থেকে অনেকটা মাটি কেটে তোলা হয়েছে, এমনকি মোটা দড়ির একটা মইও ঝুলছে। ভেতর থেকে কেটে তোলা মাটি জমা করা হয়েছে পাশের চাতালে। তার ওপর আবার দু একটা তাজা ঘাসও গজিয়েছে। দেখলেই বোঝা যায় মাটিগুলো অল্প কয়েকদিন আগে কেটে তোলা। অথচ এদিকে কাউকে কাজে লাগানো হয়নি। ভাবতে গিয়ে হঠাৎ মনে পড়ল কয়েকদিন আগের সন্ধ্যের সেই দৃশ্যটা। সারাদিন পর স্যামুয়েল কোথা থেকে এসে হাজির, সারা গায়ে মাটি। ব্যাপারটা মাথায় আসতেই কয়েকজন মজুর ডেকে কুঁয়োর বাকি মাটি তুলে ফেলতে আদেশ দিলাম। বহুদিনের পুরনো গভীর কুঁয়ো, কাজ শেষ হতে বেশ সময় লাগলো। প্রায় 2 দিন পর কুঁয়োর একদম তলার দিকের মাটি খোঁড়ার সময় কোদালে উঠে এলো একটা পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল। মজুরেরা ভয় পেয়ে যাওয়ায় আর খনন কাজ চালানো সম্ভব হয়নি। তবে ব্যাপারটা পুলিশের গোচরে আনা হয়েছিল এবং তদন্তে প্রকাশ পেয়েছিল কঙ্কালটি কোনো নারীর, এবং তা অন্তত 400 বছরের পুরনো।